ডিবিএমএসের আরও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি। খুবই ইম্পর্টেন্ট টপিক। কেন কি ব্যবহার করা হয় এবং কি বলতে কি বোঝা যায়। তো কি ডেটাবেস টেবিলের যে ফিল্ড বা অ্যাট্রিবিউট তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে, অ্যাট্রিবিউট বা ফিল্ড কাকে বলা হয়? একটা টেবিলের প্রত্যেকটা কলমকে কি বলা হয়? ফিল্ড অর অ্যাট্রিবিউট। তো ডেটাবেস টেবিলের যে ফিল্ড বা অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিল থেকে কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে কি বলা হয়? তো কী বলবো আমরা? বুঝলাম কি, যে একটা টেবিল আছে, ধরো সেই টেবিলের মধ্যে প্রচুর সংখ্যক ডেটা আছে। সেই ডেটা থেকে সেই ডেটাগুলো যাতে আমরা সহজেই সার্চ করতে পারি বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, সহজে কি বলবো, সার্চ করার জন্য, কোনো ডেটাকে সার্চ করার জন্য আমরা যে অ্যাট্রিবিউটকে ব্যবহার করব তাকে বলা হবে কি। এবার ধরো আমি আগেও বলেছিলাম যে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, যেখানে স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ক্লাস আছে এবং সেকশন আছে। তো দেখো, এই ক্ষেত্রে আমরা একজন স্টুডেন্টকে যদি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে যাই তাহলে আমাদেরকে স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করতে হবে। তোমরা একইভাবে যে আমরা দেখেছো পরীক্ষার সময় যে রোল নাম্বার দেওয়া হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই রোল নাম্বার কিন্তু অনেকের একই হতে পারে, বাট নাম্বার প্রত্যেকের ভিন্ন হয়ে যায়। এই ক্ষেত্রে রোল নাম্বার দুটো একত্রিত হয়ে একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করে একজন স্টুডেন্টের। সেই ক্ষেত্রে তাকে পৃথকভাবে শনাক্ত করা যায়। তো এটাকেই বলা হচ্ছে কি। তাহলে একটা টেবিল থেকে কোনো রেকর্ডকে তুমি যখন সার্চ করবে তখন কিন্তু ব্যবহার করতে হবে কি। কারণ আমরা আগেও বলেছি নেম দিয়ে, ক্লাস দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু কখনোই কোনো রেকর্ডকে সার্চ করা যায় না, অদ্বিতীয়ভাবে সার্চ করা যায় না। তুমি সার্চ করতে যাবে, একাধিক রেজাল্ট তোমার কাছে চলে আসবে। কিন্তু তুমি যদি চাও পার্টিকুলার একজনকে সার্চ করতে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কি ব্যবহার করতে হবে। এই হলো কি ব্যাপারটা। এবার কি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো ক্লাস 7-এর রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, টোটাল মার্কস, এই চারটে ফিল্ড আছে একটা টেবিলের মধ্যে। ধরো আমি টেবিলটাকে কিন্তু স্কিমা হিসেবে রিপ্রেজেন্ট করেছি। এইটা টেবিলের নাম, মানে এটা এন্টিটি এবং তার এইগুলো অ্যাট্রিবিউট, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো অ্যাট্রিবিউট। তো ধরেই নাও এগুলো এক একটা কলম, তার মধ্যে প্রচুর সংখ্যক ডেটা আছে বা রেকর্ড আছে। এবার তুমি পার্টিকুলার কোনো রেকর্ডকে খুঁজতে গেলে তুমি তো কখনো নাম দিয়ে খুঁজবে না, কারণ একই নামে একাধিক স্টুডেন্ট থাকতে পারে, অ্যাড্রেসও সেম হতে পারে, টোটাল মার্কসও সেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ইউজ করব রোল নাম্বারকে। তো রোল নাম্বার এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, বা আইডি কি হয়ে যাচ্ছে। এই যেহেতু ক্লাস 8, তো ক্লাস 8 রোল নাম্বার প্রত্যেকের ভিন্ন হবে, তাই এখানে কিন্তু রোল নাম্বারটাকে আমি কি হিসেবে গণ্য করেছি। তাই এই হলো কি এর ব্যাপার। নেক্সট দেখো সুপার কি। সুপার কি কাকে বলা হয়? দেখো এইটা খুব মজার জিনিস। সুপার কি হলো এক বা একাধিক ফিল্ড অর অ্যাট্রিবিউট। ফিল্ড অ্যাট্রিবিউট তো আমি আগের ভিডিওতেই বলেছি। তো এক বা একাধিক অ্যাট্রিবিউটের সাহায্যে যখন ডেটাবেস টেবিল থেকে কোনো রেকর্ড বা টাপল, দেখো রেকর্ড টাপল রো একই কথা, আমরা টেবিলে রো বলে যে অভ্যস্ত, ওই রোটাকে রেকর্ড বলা হয়, ওই রোটাকে টাপল বলা হয়। তাহলে এক বা একাধিক অ্যাট্রিবিউট, এখানে দেখো একটা অ্যাট্রিবিউট দিয়ে সার্চ করা হচ্ছিল, আগে যেটা বললাম যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে সার্চ করছি। এখানে কি বলছে? এক বা একাধিক অ্যাট্রিবিউট এর সাহায্যে যখন ডেটাবেস থেকে কোনো রেকর্ড বা টাপেলকে অদ্বিতীয়ভাবে, সবই অদ্বিতীয়ভাবে, যাতে একসঙ্গে অনেকগুলো রেজাল্ট না বেরিয়ে যায়, পার্টিকুলার একটা রেজাল্ট বেরোয়, তাকে আমরা বলবো সুপার কি। তো সুপার কি এর মেন মধ্য কথা কি? এখানে এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে একটা কি তৈরি করা হয়। তো সুপার কি বলতে এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে যখন একটা এমন কি তৈরি করা হয় যার সাহায্যে কোনো টেবিল থেকে আমরা কোনো টাপল বা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। এই অদ্বিতীয় ইংলিশ বলে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তাকে বলে সুপার কি। তাহলে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আমি একটা এমপ্লয়ি বলে টেবিল আছে, তাহলে এমপ্লয়িটা এন্টিটি হয়ে যাচ্ছে এবং তার অ্যাট্রিবিউটগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো এমপ্লয়ি, তার অ্যাট্রিবিউট কী আছে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার এবং ডেজিগনেশন। এই ক্ষেত্রে দেখো আমরা কী করে সুপার কিগুলোকে নির্ণয় করতে পারি। তো লক্ষ্য করলে বুঝতে পারবে যে উপরে এমপ্লয়ি স্কিমা, এটাকে দেখো, এই যে টেবিলটাকে এইভাবে লেখাটাকে বলা হয় স্কিমা। ক্লিয়ার? এটাকে স্কিমা বলা হয়, আমি এর নিয়ে পরে বলবো। তো এমপ্লয়ি টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলোকে কীভাবে সুপার কিতে পরিণত করা হয়, তো কী কী পসিবল সুপার কি বেরোতে পারে আমি লিখেছি। তো সুপার কি হিসেবে চিহ্নিত করা যেতে পারে কোনগুলোকে? দেখো, শুধু এমপ্লয়ি আইডি দিয়ে আমি রেকর্ড সার্চ করতে পারি, আবার এমপ্লয়ি আইডি নেম দিয়ে আমি রেকর্ড সার্চ করতে পারি, এমপ্লয়ি আইডি নেম ডিপার্টমেন্ট তিনটে একসঙ্গে করে আমি ডেটা সার্চ করতে পারি, মোবাইল নাম্বার এবং ডেজিগনেশন এই দুটো দিয়ে আমি ডেটা সার্চ করতে পারি, অথবা আমি নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এই তিনটে দিয়ে আমরা সার্চ করতে পারি। কেন? দেখো,
নেম অনেকের একই হতে পারে, একই নামের লোক একই ডিপার্টমেন্টে কাজ করে, একই ডেজিগনেশন এই হওয়ার চান্স খুবই কম, মিনিমাম চান্স, খুবই কম চান্স। আবার মোবাইল নাম্বার ডেজিগনেশন, মোবাইল নাম্বার আমি জানি একটা কি ফিল্ড, কারণ প্রত্যেকের মোবাইল নাম্বার ডিফারেন্ট হয়, তাই তাই মোবাইল নাম্বারকে এবং ডেজিগনেশনকে দুটো একসঙ্গে দিয়ে আমি বলবো মোবাইল নাম্বার এত এবং ডেজিগনেশন এই, সে লোক সেই রেকর্ডকে আমি সার্চ করতে যাচ্ছি, তাহলে আমি ইউনিকলি রেকর্ড সার্চ করতে পারবো। এমপ্লয় আইডি আমরা নিজেই জানি যে এটা একটা ইউনিক ফিল্ড, তো এই এমপ্লয় আইডির কি ফিল্ড, কারণ এমপ্লয় আইডি দুটো এমপ্লয় আইডি কখনোই একই হয় না, নাম একই হতে পারে, ডিপার্টমেন্ট একই হতে পারে, তো এটা দিয়েও আমরা ইজিলি ডেটা সার্চ করতে পারবো। বাকিগুলো এমপ্লয় আইডি এবং এমপ্লয় আইডি নেম দিয়ে আমরা ডেটা সার্চ করতে পারবো। কিন্তু দেখো একটা বা একাধিক এর সংমিশ্রণে যখন আমরা কোনো ডেটাকে সার্চ করছি অদ্বিতীয়ভাবে বা ইউনিকলি কোনো ডেটাকে আইডেন্টিফাই করছি, তখন আমরা তাকে সুপার কি বলবো। তো সুপার কি এর ব্যাপারটা উইথ এক্সাম্পল দেখো, এগুলোর ইমেজ আমি কিন্তু ভিডিওর লাস্টে দিয়ে দেবো, ইমেজগুলো তোমরা যদি নোটসগুলো বানিয়ে নিতে পারো ওখান থেকে নোটসগুলো বানিয়ে নেবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কাকে বলবো আমরা? ক্যান্ডিডেট কি দেখো এক কথাই বলি, এমসিকিউ প্রশ্ন দেয় যে ক্যান্ডিডেট কি, মিনিমাল সুপার কিকে ক্যান্ডিডেট কি বলা হয়, মানে সুপার কি একটা অংশকে ক্যান্ডিডেট কি বলা হয়, কিন্তু ওটাকে কি হতে হবে। যেমন এখানে দেখো ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এগুলো কিন্তু একটাও কি ফিল্ড নয়, এগুলো কিন্তু সিম্পল অ্যাট্রিবিউট, মানে নন কি অ্যাট্রিবিউট। দেখো কি ছাড়া যে একটা টেবিলের মধ্যে যেগুলো কি দেখো কী 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 আছে, এমপ্লয়ি আইডি কী আছে এবং মোবাইল নাম্বার কী আছে, কারণ এই দুটো অদ্বিতীয়, কারোর সঙ্গে কারো ম্যাচ করে না, কিন্তু এমপ্লয়ি নাম, ডিপার্টমেন্ট ডেজিগনেশন এগুলো কিন্তু ম্যাচ করে যেতেই পারে। তাহলে আমরা কি বলবো, একটা সুপার কি এর মধ্যে যে কিগুলো রয়েছে, সুপার কি এর মধ্যে সবই তো কি থাকবে এমন কিছু নয়, কিছু কিছু কি নন কি অ্যাট্রিবিউট থাকে। নন কি অ্যাট্রিবিউট কাকে বলে? যেগুলো কি হয় না, কি ছাড়া বাকি অ্যাট্রিবিউটগুলোকে নন কি অ্যাট্রিবিউট বলবো। এখানে যেমন এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন এগুলো নন কি অ্যাট্রিবিউট। ক্লিয়ার হয়েছে? তাহলে মিনিমাল সুপার কিকে বলা হয় ক্যান্ডিডেট কি। এক কথা বলবো, একটি টেবিলে একাধিক কি থাকতে পারে, প্রতিটি কিকে ক্যান্ডিডেট কি বলা হয়। একটা টেবিলে ধরো এই টেবিলের মধ্যে কি আছে, দুটো কি আছে, যে দুটো, এটাও একটা ক্যান্ডিডেট কি, এটাও একটা ক্যান্ডিডেট কি। প্রথমে কি কাকে বললে জানলে তোমরা, যা দিয়ে অদ্বিতীয়ভাবে ডেটা শনাক্ত করা যায়, যে অ্যাট্রিবিউট দিয়ে অদ্বিতীয়ভাবে ডেটাকে শনাক্ত করা যায়, যে অ্যাট্রিবিউটের সাহায্যে ইউনিকলি ডেটাকে রেকর্ডকে আইডেন্টিফাই করা হয়, তাকে বলা হয় কি। এবারে কি যখন বললাম সুপার কি, কি বললাম যে একাধিক অ্যাট্রিবিউটের মিশ্রণে যে কি তৈরি হয় তাকে সুপার কি বলা হয়। তার এক্সাম্পল দিলাম। ক্যান্ডিডেট কি বলছি, যে প্রতিটি টেবিলে যতগুলো কি থাকে প্রত্যেককে এক একটা ক্যান্ডিডেট কি বলা হয়, তার মানে যেটাই কি সেটাই ক্যান্ডিডেট কি, কি হলেই সেটা ক্যান্ডিডেট কি হয়ে যাবে। তো কি এবং ক্যান্ডিডেট কি এর মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু তোমাকে কি আগে জানতে হবে, কারণ কি আগে হতে হবে কোনো একটা অ্যাট্রিবিউটকে, তারপরে অনেকগুলো অ্যাট্রিবিউট কি হতে পারে, তার প্রত্যেককেই আমরা কি বলবো, কি বলবো বা ক্যান্ডিডেট কি বলবো। তো কি আর ক্যান্ডিডেট কি অনেকটাই সিমিলার, কি বুঝলেই ক্যান্ডিডেট কিটা বুঝে যাবে। এখান থেকে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, ইমেল, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, এখান থেকে এমপ্লয়ি আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো ইউনিক হয়, প্রত্যেকে ভিন্ন ভিন্ন হয়, তাই এখানে দুটো কি আছে, দুটো ক্যান্ডিডেট কি আছে, একটা ক্যান্ডিডেট কি এমপ্লয়ি আইডি, একটা ক্যান্ডিডেট কি মোবাইল নাম্বার। নেক্সট পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট কি এর নাম হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি বা মুখ্য কি, এই কেন প্রাইমারি কি বলা হয়, কারণ দেখো এর ডেফিনেশনটাকে দেখে নেওয়া যাক, যে একাধিক ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে যে কোনো যে ক্যান্ডিডেট কিকে অদ্বিতীয়ভাবে রেকর্ড শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় তাকে প্রাইমারি কি বলা হয়। তো একটা টেবিলের মধ্যে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, আগেই বলেছি এই এতগুলো ক্যান্ডিডেট কির মধ্যে যে কোনো একটা কিকে আমরা নির্বাচন করব, যার সাহায্যে আমরা ডেটা সার্চ করব, যেটাকে ব্যবহার করে আমরা ডেটা সার্চ করব। সাপোজ ধরো তোমার স্কুলে ক্লাস 11-এর ক্ষেত্রে দেখেছো বা 12-এর ক্ষেত্রে টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও তোমরা দেখেছো যে যেখানে আমাদের ধরো রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকের ভিন্ন হয়, তো এটা একটা ক্যান্ডিডেট কি অবশ্যই। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন আমরা যখন টেবিল থেকে ডেটা সার্চ করব, তখন কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডেটা সার্চ করব। তাই এই ক্যান্ডিডেট কিটাকে তাই প্রাইমারি কি করে দেওয়া যেতে পারে। তাহলে প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি এমন একটা ক্যান্ডিডেট কি যার সাহায্যে ডেটা সার্চ করা যাবে। অ্যাকচুয়ালি যে কোনো ক্যান্ডিডেট কি দিয়ে ডেটা সার্চ করা যাবে, যে কোনো কি দিয়ে ডেটা সার্চ করা যায়, কিন্তু এইটাকে আমরা বিশেষ করে সার্চ করার জন্য ইউজ করব। তো অদ্বিতীয়ভাবে ডেটা শনাক্ত করার জন্য আমরা প্রাইমারি কিকে ইউজ করি। তাহলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থেকে যে কোনো একটাকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করা হয়। এই কিছু বৈশিষ্ট্য আছে, দেখো কী কী বৈশিষ্ট্য। প্রাইমারি কি কখনো নাল হতে পারে না, নট নাল, মানে প্রাইমারি কিকে আমরা ফাঁকা রেখে যেতে পারবো না। ধরো তুমি একটা টেবিলের মধ্যে ডেটা এন্ট্রি করছো, যার মধ্যে প্রাইমারি কি ফিল্ড আছে, সেই প্রাইমারি ফিল্ডটাকে তুমি ডেটা জানো না ঠিকঠাক। সাপোজ ধরো রেজিস্ট্রেশন নাম্বার, আমরা কোনো একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার জানি না, বাকি তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে, তার নাম, তার অ্যাড্রেস, কিন্তু আমি যতক্ষণে রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ডটাকে ফিল আপ করছি ততক্ষণ আমাকে পরের ফিল্ডে যেতেই দেবে না, ডেটা ডিবিএমএস আমাকে আটকে দেবে। তাই প্রাইমারি কিকে কখনো
ব্ল্যাঙ্ক ছাড়া যায় না। এটা এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হতে পারে। আমি আগেও বলেছি, যেমন দেখো কোনো তুমি জিমেল অ্যাকাউন্টে যাবে, তখন তুমি ইউজার নেম পাসওয়ার্ড দেবে, তখন কিন্তু তোমার অ্যাকাউন্ট তুমি খুলতে পারবে। তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দুটোকে একটা কি তৈরি করা আছে, যেটা হলো প্রাইমারি কি। তো এই ধরনের কী হবে, এক বা একাধিক কিয়ের সমন্বয়ে যখন প্রাইমারি কি তৈরি করা হয়, তাকে কম্পোজিট প্রাইমারি কিও বলা হয়। আর কি বলবো, প্রতিটি রেকর্ডের ক্ষেত্রে এর মান ভিন্ন হয়। এটা অবশ্যই হবে, কারণ আমরা জানি যে কোনো কিয়ের ক্ষেত্রেই প্রত্যেকটি রেকর্ডের মান কিন্তু ভিন্ন হয়। যদি একই হতো তাহলে সেটাকে আমরা নন কি অ্যাট্রিবিউট বলতাম, তাহলে এই ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে একটা জিনিস কি এখানে, যেটা নট নাল হয়, বাকিগুলো কিয়ের যা যা থাকে তাই এখানে আছে। এবং প্রাইমারি কি দুটো ফিল্ড নিয়েও হতে পারে, কিন্তু মনে রাখবে একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি থাকে। আর কি দেখো, আমি এক্সাম্পল দেবো। এখানে স্টুডেন্ট টেবিল আছে, তার মধ্যে এসআইডি, নেম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, অ্যাড্রেস। এগুলো তো প্রত্যেকটা নন কি অ্যাট্রিবিউট। নেম ডুপ্লিকেট হতে পারে, ক্লাস ডুপ্লিকেট হতে পারে, রোল নাম্বারও ডুপ্লিকেট হতে পারে, সেকশনও ডুপ্লিকেট হতে পারে, অ্যাড্রেসও ডুপ্লিকেট হতে পারে। যেহেতু স্টুডেন্ট টেবিল, তাই এখানে যে কোনো ক্লাসের ছেলে পড়তে পারে, তাই যে কোনো ক্লাসের ছেলে যে কোনো রোল নাম্বার হতে পারে। ক্লাস 8এও যেমন রোল নাম্বার 1 আছে, ক্লাস 9এও রোল নাম্বার 1 আছে, তার রোল নাম্বারটা ডুপ্লিকেট হবে। তাই এগুলো প্রত্যেকটা নন কি অ্যাট্রিবিউট। এখানে যদি একাধিক অ্যাট্রিবিউট থাকতো, ক্যান্ডিডেট কি থাকতো, কিন্তু তার মধ্যে আমরা যে কোনো একটাকে কী করতাম, প্রাইমারি কি হিসেবে নির্বাচন করতাম। তো এখানে এসআইডি হচ্ছে প্রাইমারি কি। এখানে যেহেতু একটাই ক্যান্ডিডেট কি আছে, তাই ওইটাই বাই ডিফল্ট এটা প্রাইমারি কি হয়ে গেল। কিন্তু একাধিক ক্যান্ডিডেট কি থাকলে আমরা যে কোনো একটাকে নির্বাচন করতাম ডেটা সার্চের জন্য। আর নেক্সট কি বলবো, অল্টারনেট কি। দেখো খুবই ইজি, একটা টেবিলের মধ্যে একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। আমি আগেও বলে এসেছি, এই একাধিক ক্যান্ডিডেট কি এর মধ্যে যে কোনো একটা কিকে তুমি প্রাইমারি কি হিসেবে নির্বাচন করলে, তাহলে একটা টেবিলে মনে করো 5টা নির্বাচন করলে, আমি বলে দিচ্ছি এরপরে, নির্বাচন করলে তার মধ্যে একটাকে প্রাইমারি কি নির্বাচন করার পর বাকি যতগুলো ক্যান্ডিডেট কি পড়ে থাকলো ওগুলোকে আমরা অল্টারনেট কি বলে দেবো। দেখো সবগুলি কিন্তু সিমিলার ধরনের, কিন্তু ডেফিনেশন যখন লিখবে ঠিকঠাকভাবে ডেফিনেশন লিখবে। এখানে এক্সাম্পল এমপ্লয়ের মধ্যে এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছ, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, এই দুটোকে আমি কী হলাম, প্যান নাম্বার। এই তিনটে কিন্তু এখানে ক্যান্ডিডেট কি রয়েছে। তার মধ্যে ধরো আমি এইটাকে প্রাইমারি কি বা পিকে ফর প্রাইমারি কি, এটাকে প্রাইমারি কি হিসেবে নির্বাচন করলাম। তাহলে বাকি যে দুটো ক্যান্ডিডেট কি থেকে গেল, ওইগুলো কিন্তু আমার হয়ে গেল অল্টারনেট কি। তো এখানে ক্যান্ডিডেট কিগুলি হলো ইমেল আইডি, ইআইডি, মোবাইল নাম্বার, প্যান নাম্বার। তো এখানে ক্যান্ডিডেট কি তিনটে আছে, তার মধ্যে আমি কি করলাম, এমপ্লয়ি আইডিকে আমি অ্যাজ এ প্রাইমারি কি নিয়ে নিলাম। তাহলে অল্টারনেট কি থাকলো, কি মোবাইল নাম্বার এবং প্যান নাম্বার। খুবই ইজি। পরে তোমরা ইমেজটা একবার ভালোভাবে দেখে নিও, তাহলে তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রাইমারি কি ছাড়া বাকি যে একটা টেবিলের মধ্যে যে কিগুলো পড়ে থাকে, যে ক্যান্ডিডেট কিগুলো পড়ে থাকে, তাকে আমরা বলবো অল্টারনেট কি। খুব ভালোভাবে হয়ে যাবে আশা করি। এবারে দেখো নেক্সট আছে, একটা পয়েন্ট করেছি, একাধিক ক্যান্ডিডেট কি নিয়ে যখন প্রাইমারি কি তৈরি হয় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। আমি আগেই বললাম ইউজার নেম পাসওয়ার্ড দুটোই ম্যাচ করতে হবে, একটা ম্যাচ করলে হবে না। দুটো নিয়ে আমি একটা ডেটাকে সার্চ করছি, তাতে এই ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দুটো মিলে একটা প্রাইমারি কি কাজ করছে, তাই এটা কম্পোজিট প্রাইমারি কি। খুব ভালোভাবে বুঝে যাবে আশা করি। এবার নেক্সট দেখো, ফরেন কি কাকে বলে। একটু কমপ্লিকেটেড, একটু ভালোভাবে বুঝতে হবে যে একই ডেটাবেসের মধ্যে অবস্থিত। ধরো একটা ডেটাবেস আছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে দুটো টেবিল আছে, একটা হলো স্টুডেন্ট টেবিল বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বলি, যেটা এক্সাম্পল এমপ্লয়ি দিয়ে দেওয়া আছে। এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে দুটো টেবিল আছে, ওই ডেটাবেসের মধ্যে দুটো টেবিল আছে, একটা এমপ্লয়ি, একটা ডিপার্টমেন্ট। তো কি বললাম, একই ডেটাবেসের মধ্যে অবস্থিত একটি টেবিলের প্রাইমারি কি। দেখো এখানে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আর এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি আইডি। লক্ষ্য করো, এমপ্লয়ি আইডি এখানে প্রাইমারি কি, নিচে দাগ দিচ্ছি, এখানে ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি। যখন অন্য কোনো টেবিলে, তাহলে কি বললাম, একই ডেটাবেসের মধ্যে অবস্থিত একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলে সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে উপস্থিত থাকে, তখন দ্বিতীয় টেবিলের ওই অ্যাট্রিবিউটকে ফরেন কি বলা হয়। তো প্রথম টেবিলের পরিপ্রেক্ষিতে ওই টেবিলে এটা ফরেন কি বলবো। কি বুঝলাম, দেখো কি বুঝছি ভালোভাবে এক্সাম্পল থেকে বুঝিয়ে দিই। দেখো এখানে এমপ্লয়ির মধ্যে কতগুলো ফিল্ড রয়েছে, কতগুলো অ্যাট্রিবিউট রয়েছে। দেখো এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন এবং ডিপার্টমেন্ট। এইখানে ভালোভাবে আমি একটু কার্ভি লাইন দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এইটাকে আমি ফরেন কি বলবো, এফকে মানে ফরেন কি। এখানে এটা পিকে ফর প্রাইমারি কি। তাহলে কি হচ্ছে, দেখো ডিপার্টমেন্ট আইডি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি। ডিপার্টমেন্ট টেবিলে আর কি অ্যাট্রিবিউট হচ্ছে ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট লোকেশন। তাহলে এই দুটো নন কি অ্যাট্রিবিউট, এগুলো নন কি অ্যাট্রিবিউট, এগুলো কখনোই
কি অ্যাট্রিবিউট নয়, কারণ ডিপার্টমেন্ট নেম সেম হতে পারে, লোকেশন ডিপার্টমেন্ট লোকেশনও সেম হতে পারে। কিন্তু ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি দেখো এমপ্লয়ি টেবিলের মধ্যে অ্যাজ একটা সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে বর্তমান। কিন্তু কী বলবো, প্রথম টেবিল কোনটা হয়ে গেল, ডিপার্টমেন্ট টেবিল। তাই প্রথম টেবিলে প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলে যে ফরেন কি হয়ে যাচ্ছে, মানে সাধারণ একটা ক্যান্ডিডেট কি হিসেবে বর্তমান রয়েছে। এই ক্ষেত্রে বলবো ডিপার্টমেন্ট টেবিলের পরিপ্রেক্ষিতে এমপ্লয়ি টেবিলের ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। যেহেতু এইটা এই টেবিলের মেম্বার নয়, এটা অন্য টেবিলের মেম্বার, কিন্তু এই টেবিলে অ্যাজ এ ক্যান্ডিডেটকে আমরা দেখতে পাচ্ছি, তাই এটা হয়ে যাচ্ছে আমার ফরেন কি। একটু আমি এটা আরও ডেসক্রিপশান লিখেছি, তোমরা ডেসক্রিপশান আরও ভালোভাবে দেখে নিতে পারো। এখানে দেখে নাও ডেসক্রিপশানটা, আমি পাশাপাশি দুটোকে রাখছি, তাহলে সুবিধা হবে তোমাদের। এই যে পাশাপাশি দুটোকে রাখলাম, তোমাদের সুবিধা হবে। এই টেবিলে দেখো এখানে ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি হলো ডিপার্টমেন্ট আইডি, আমি বললাম ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি ডিপার্টমেন্ট আইডি দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট আইডি যা এমপ্লয় টেবিল এর সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে বর্তমান। দেখো এমপ্লয় টেবিলে সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে বর্তমান রয়েছে। এবারে কি বললাম, সুতরাং এমপ্লয় টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয় টেবিলের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডি রয়েছে, ডিপার্টমেন্ট আইডি অ্যাট্রিবিউটটি ডিপার্টমেন্ট টেবিলের সাপেক্ষে কী হয়েছে, একটি ফরেন কি হিসেবে গণ্য হবে। তো ডিপার্টমেন্ট টেবিলের সাপেক্ষে এইটা কিন্তু একটা ফরেন কি। তাহলে এমপ্লয়ি টেবিলে একটা ফরেন কি রয়েছে দেখতে পাচ্ছি আমি, ডিপার্টমেন্ট আইডি, আর একটা প্রাইমারি কি রয়েছে এমপ্লয়ি আইডি। তাহলে আমরা আরেকটা কথা জেনে নেবো যে একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে, বাট একটা টেবিলে একাধিক ফরেন কি থাকতে পারে। এই তোমাদের যাবতীয় কিগুলো নিয়ে আমি একটু বলে দিলাম, আমি এর ইমেজ পরে দিয়ে দেবো, দরকার হলে তোমরা সেখান থেকে এর নোটসগুলো বানিয়ে নিও। এবার নেক্সট আমি আসবো রিলেশনশিপ সম্পর্কে। রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন। ডেটাবেসে দুটো টেবিল বা দুটো এন্টিটির মধ্যে যখন আমরা সম্পর্ক স্থাপন করতে যাব, তখন আমাদের কী করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে। আমরা ফরেন কি যখন করছিলাম, তখন আমরা দেখেছি যে ফরেন কি এর মধ্যে কীভাবে ফরেন কি, প্রাইমারি কি এবং ফরেন কি এর মাধ্যমে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল। তাহলে এখানে কি বলবো, দুটো এন্টিটির মধ্যে সম্পর্ক স্থাপনকে রিলেশনশিপ বলা হয়। কার্ডিনালিটি রেশিও, দেখো কার্ডিনালিটি রেশিও বা কার্ডিনালিটি অনুপাত বলতে আমরা কী বুঝি, যখন একটা এন্টিটির সঙ্গে আরেকটা এন্টিটি রিলেশনশিপ তৈরি করা হয়, এটা কিন্তু তিনটে উপায়ে করা হয়। তাদের যে অনুপাত তাকে কার্ডিনালিটি রেশিও বলা হয়। কি বললাম, দুটি এন্টিটির মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে, সম্পর্কে এই অনুপাতকে কার্ডিনালিটি রেশিও বলা হয়। তো কী কী রেশিও হয় একটু ডিটেলসে গেলে তোমরা বুঝতে পারবে। কার্ডিনালিটি রেশিও তিন প্রকারের হতে পারে। একটা 1:1, মানে 1:1 রিলেশনশিপ, একটা 1:many, বা এটাকে আবার many-to-1ও বলা হয় ঘুরিয়ে দিলে, many-to-1 বা 1-to-many রিলেশনশিপ। আর একটা বলা হয় M-to-N, বা আমরা বলতে পারি many-to-many রিলেশনশিপ। তাহলে প্রথমেরটা কী বললাম, প্রথমেরটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, পরেরটা হচ্ছে 1-to-many, আবার ঘুরিয়ে দিদি N:1, তাহলে many-to-1, আর তারপরটা বলবো আমরা many-to-many রিলেশনশিপ। তাহলে এক এক করে প্রত্যেকটাকে বুঝে নিই। প্রথমেই দেখা আছে রিলেশনশিপ যেটা আছে সেটা হচ্ছে 1-to-1, 1:1 রিলেশনশিপ। তাহলে এই কাকে বলা হয়, তো যখন ডেটাবেসে দুটি এন্টিটির মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা হয় যেখানে প্রথম এন্টিটি যে কোনো একটি রেকর্ড, প্রথম এন্টিটি মানে প্রথম টেবিলের যে কোনো একটি রেকর্ড মানে টাপেল বা রো, তো যে কোনো একটা রো বা একটা টাপেল বা একটা রেকর্ড দ্বিতীয় এন্টিটি বা দ্বিতীয় টেবিলের যে কোনো একটা রেকর্ড বা একটা টাপল বা একটা রোয়ের ওপর নির্ভরশীল হয় বা সম্পর্ক স্থাপন করে, তখন তাকে 1-to-1 রিলেশনশিপ বলা হয়। ভালো করে এক্সাম্পলটা দেখে নাও, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এখানে দেখো মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং পারচেস ডিপার্টমেন্ট, এই তিনটে ডিপার্টমেন্ট আছে। তাহলে দেখো প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু একজন করে ডিপার্টমেন্ট হেড থাকে। তাহলে আমি বললাম মার্কেটিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড হচ্ছে মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ডিপার্টমেন্টের যে হেড হচ্ছে ডিপার্টমেন্ট হেড, তার নাম হলো প্রোডাকশন ম্যানেজার। পারচেস ডিপার্টমেন্টের যে হেড হলো তাকে বলা হচ্ছে পারচেস ম্যানেজার। তাহলে আমরা কি বলবো, যেহেতু প্রতিটি ডিপার্টমেন্টের একটা করেই ডিপার্টমেন্ট হেড থাকে, তাকে ম্যানেজার বলা হয়। তাহলে এখানে 1:1 রিলেশনশিপ তৈরি হয়েছে। 1:1, এইখানে একটাই ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টকে একজনই কন্ট্রোল করছে, তাহলে এটা হচ্ছে 1:1। আবার পরেরটাই দেখো, এখানেও কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টটা একটাই হবে এবং সেই ডিপার্টমেন্টকে পরিচালনা করবে প্রোডাকশন ম্যানেজার, তাহলে এটা হচ্ছে 1:1 রিলেশনশিপ। আবার পারচেস ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে কিন্তু কে হেড, এখানে পারচেস ম্যানেজার হেড। তাহলে দেখো একজন পারচেস ম্যানেজার একটা ডিপার্টমেন্টকে কন্ট্রোল করছে, 1:1 রিলেশনশিপ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে যদি আমার টেবিল এরকম থাকে যে ডিপার্টমেন্ট টেবিল এবং এমপ্লয়ি টেবিল, তো এমপ্লয়ি টেবিলে
কে বা মার্কেটিং ম্যানেজার সবসময় কী করবে, সেই ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করবে, মানে মার্কেটিং ডিপার্টমেন্টে কন্ট্রোল করবে। এই ধরনের রিলেশনশিপকে 1:1 রিলেশনশিপ বলা হয়। আশা করি বুঝে গেছো। এবারে 1 to many, 1 to many দেখো, 1 to many একের সঙ্গে অনেকের সম্পর্ক, একের সঙ্গে অনেকের সম্পর্ক বা অনেকের সঙ্গে একের সম্পর্ক, ঘুরিয়ে দিলে উল্টোটা হয়ে যায়। যখন ডেটাবেসে দুটি এন্টিটির মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন হয় যে প্রথম এন্টিটির একটি রেকর্ড দ্বিতীয় এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন দ্বিতীয় এন্টিটির যে কোনো একটি রেকর্ড প্রথম এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, উল্টোটা হয়ে যায় করে, তাকে 1 to many রিলেশনশিপ বলে। তো সিম্পল, যখন একটা টেবিলের রেকর্ড একাধিক টেবিলের রেকর্ডকে ম্যানেজ করবে তখন হবে 1 to many। এইখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, টিচার টেবিল আছে, সাবজেক্ট টেবিল আছে, টিচারের আইডি আছে, 3জন টিচার আছে, তাদের নাম আছে 3জন টিচার, এবং সাবজেক্ট দেখো 4টে সাবজেক্ট আছে, 4টে সাবজেক্টের নাম দেওয়া আছে বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথস। দেখতে পাচ্ছ সাবজেক্টের আইডিও আলাদা আলাদা। এখানে ক্ষেত্রে কী করে 1 to many হচ্ছে, দেখো একজন টিচার কিন্তু এই বেঙ্গলি ক্লাসও নিচ্ছেন, আবার হিস্ট্রি ক্লাসও নিচ্ছেন, সাপোজ ধরো। তো একজন টিচার যখন বেঙ্গলি ক্লাসও নিচ্ছেন এবং হিস্ট্রি ক্লাসও নিচ্ছেন, তাহলে বলবো একজন টিচার যেহেতু দুটোকে নিচ্ছে, তাহলে টিচার এক, সাবজেক্ট মেনি, তাহলে 1:m রিলেশনশিপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো একজন টিচার, তো এরকমভাবে দেখো আমরা এরকম ক্লাসগুলোর মধ্যে দেখেছি যে বিভিন্ন টিচার বিভিন্ন ক্লাসে ক্লাস নেন, কোনো টিচার আবার ক্লাস 8ও ক্লাস নেন, আবার ক্লাস 10ও ক্লাস নেন। ধরো ক্লাসের বাংলা টিচার ক্লাস 8ও ক্লাস নেন, ক্লাস 10ও ক্লাস নেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি হিস্ট্রিটাও পড়ান। তাহলে আমি কি বলবো, এখানে 1 to many রিলেশনশিপ হয়েছে, কারণ ওই একজন টিচার যেমন বাংলাও পড়াচ্ছেন, আবার অন্য একজন টিচার আবার হিস্ট্রিও পড়াচ্ছেন। সেক্ষেত্রে সাবজেক্ট টেবিলের একটা রেকর্ড, দুটো রেকর্ড কিন্তু টিচার টেবিলের একটা রেকর্ডের উপর নির্ভরশীল। তাহলে এই একটা রেকর্ড কী হচ্ছে, এখানে দুটো টেবিলের, তারপর উল্টো দিক থেকে দেখো এই দুটো সাবজেক্ট কিন্তু একজন পড়ায়, তাহলে এটা যদি মেনি হয় তাহলে এটা 1 হয়ে গেল। তো টেবিলটা ঘুরিয়ে দিলে হয়ে যায় many-to-1, আর টেবিলটা এদিক থেকে এদিক করলে 1 to many। তাহলে কী হলো, একজন টিচার দুটো সাবজেক্ট পড়ায়, তাই টিচার একজন বা সাবজেক্ট দুটো, তো সাবজেক্ট মেনি হয়ে গেল, টিচার হলো একজন, তো 1 to many রিলেশনশিপ হয়ে গেল। নেক্সট আছে many-to-many রিলেশনশিপ। many-to-many রিলেশনশিপ, এবারে বুঝতে পারছো তোমরা কি দুটো টেবিল, দুটো এন্টিটির গল্প, দুটো এন্টিটির যে টাপল বা রোগুলো রয়েছে তার সঙ্গে অন্য একটা টেবিলে যে টাপলগুলো রোগুলো রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক, তাকে many-to-many সম্পর্ক বলবো। তাহলে একটা টেবিল এ টেবিল বি, ধরো দুটো টেবিল আছে, তো টেবিল এর যখন একাধিক রো টেবিল বি এর একাধিক রোয়ের ওপর সম্পর্ক স্থাপন করবে, তখন many-to-many রিলেশনশিপ বলবো। এখানে দেখো একটা টেবিল আছে, ধরো প্রোডাক্ট বলে টেবিল আছে, এই যে মোবাইল এবং টেলিভিশন, মোবাইল এবং টেলিভিশন। এখানে দেখো মোবাইল কিনতে পারে, দেখো কাস্টমার 1 মোবাইল কিনেছে, ভালোভাবে লক্ষ্য করো, কাস্টমার 1 মোবাইল কিনেছে, কাস্টমার 2 মোবাইল কিনেছে, এবং কাস্টমার 4 মোবাইল কিনেছে। তাহলে এইখানে দেখো কাস্টমার 1 একজন হতে পারে, কিন্তু মেনি রিলেশনশিপ দেখতে পাচ্ছ। আবার এই টেবিলেরই আরেকটা অ্যাট্রিবিউট আছে যার উপর কি, তো দেখো টেলিভিশন কিন্তু কাস্টমার 1 কিনেছে, কাস্টমার 3 কিনেছে, কাস্টমার 4 কিনেছে। এই ক্ষেত্রে কি বলবো আমরা, যে কাস্টমার যেমন অনেকগুলো প্রোডাক্ট কিনতে, কাস্টমার 1 যখন টেলিভিশনে কিনেছে, কাস্টমার 1 আবার মোবাইলে কিনেছে। তাহলে একজন কাস্টমার যেমন অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে, তেমনই কিন্তু অনেকগুলো প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমারও অনেকজন কিনতে পারে। তো দেখো এখানে many-to-many রিলেশনশিপ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ একই টেবিলের প্রত্যেকটা রোয়ের ওপর কিন্তু এইগুলো একাধিক রোয়ের সম্পর্ক রয়েছে। তাহলে দেখো কাস্টমারের যেমন রয়েছে, এইখানে যেমন এই ক্ষেত্রে দেখো এ মেনি হয়ে যাচ্ছে, এখানে মেনি হয়ে যাচ্ছে, এইগুলো মেনি হয়ে যাচ্ছে। তাহলে এই টেবিলেরও মেনি দেখতে পাচ্ছি, এই টেবিলেরও মেনি দেখতে পাচ্ছ মেনি। এবার কাস্টমার পর দুটো প্রোডাক্ট কিনেছে, আবার মোবাইলকে কিনেছে 3জন কাস্টমার, টেলিভিশন কিনেছে 3জন কাস্টমার। তাহলে এইখানে আমি বলবো many-to-many রিলেশনশিপ, M-to-N রিলেশনশিপ। তাহলে কী বলবো, দুটো টেবিলের মধ্যে যখন একাধিক এই টেবিলের একটা অ্যাট্রিবিউট ওর সঙ্গে একাধিক সম্পর্ক তৈরি করেছে, তেমনই ওই টেবিলের কোনো অ্যাট্রিবিউট এর সঙ্গে একাধিক সম্পর্ক তৈরি করেছে। তাহলে এটা হচ্ছে many-to-many রিলেশনশিপ। এই হয়ে গেল টোটাল রিলেশনশিপের ব্যাপার। আরও কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় দেয় সেগুলো জানা উচিত, এসিকিউতে দিতে পারে বা বড় প্রশ্ন দিতে পারে। ডেটাবেস স্কিমা কাকে বলা হয়, ডেটাবেস স্কিমা কত প্রকারের। তো দেখো, একটি ডেটাবেসের সামগ্রিক ডিজাইন এবং ব্যাখ্যাকে একত্রিত ডেটাবেস স্কিমা বলা হয়।
তো আমি এর আগে বলছিলাম টেবিল দেখাচ্ছিলাম, ডেটাবেসের মধ্যে দেখো ডেটাবেসের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে। সেই টেবিলগুলোকে আমরা জেনারেলি কী করি, যখন ডিজাইন করি তার মধ্যে ডেটা কিন্তু পুট করি না। ডেটাবেস কি কে পুট করে, ডেটা কে পুট করে, ডেটাবেস ইউজার, যারা ডেটাবেসে ডেটা এন্ট্রি করে। তো কী হচ্ছে, ডেটাবেস যখন তৈরি হচ্ছে এবং তার মধ্যে সামগ্রিক ডেটাবেসের মধ্যে কী থাকে, টেবিল থাকে, টেবিল আকারে ডেটা সঞ্চিত থাকে। তো ডেটাগুলির যে সামগ্রিক ডিজাইন ও তার মধ্যে যে ব্যাখ্যা থাকে তাকে ডেটাবেস বলে। তাহলে আমি কি বলেছিলাম আগে, যে এরকম তোমাদের এক্সাম্পল দেখিয়েছিলাম এর আগে যখন রিলেশন করাচ্ছিলাম, যেমন একটা দেখাই তোমাদের, থেকে একটা স্কিমা দেওয়া আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম। তাহলে কী হলো, এর মধ্যে আমি কি বলছি, এমপ্লয়ি একটা এন্টিটি এবং এগুলো তার অ্যাট্রিবিউট। তাহলে এইটা একটা স্কিমা হচ্ছে, কারণ এর মধ্যে কোনো ডেটা নেই, কিন্তু এটা আমি গঠন করে নিয়েছি। আমি বলেছি যে এই এন্টিটিটার নাম হবে কি, এই এন্টিটির নাম এমপ্লয়ি হবে এবং তার মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো থাকবে। তো এই ওভারঅল জিনিসটাকে বলছি স্কিমা। এরকম একটা টেবিলের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে, একটা ডেটাবেসের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে। তো তাই বলছি ডেটাবেসের গঠন, ডেটাবেসের সামগ্রিক ডিজাইন ও ব্যাখ্যাকে একত্রিত ডেটাবেস স্কিমা বলে। তো প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের ভ্যালু যাবে, তার সেগুলো সেট করা, ডোমেন সেট করা, এই যাবতীয় জিনিস কিন্তু ডেটাবেস স্কিমার মধ্যে চলে যায়। ডেটাবেস স্কিমা তিন ধরনের একটা হতে পারে, একটা ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেল স্কিমা বলা হয়, একটা লজিক্যাল বা কনসেপচুয়াল স্কিমা বলা হয়, একটা ভিউ বা এক্সটার্নাল স্কিমা ও বলা হয়। তো এটা ডেটাবেস স্কিমা। দ্বিতীয় হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কাকে বলবো, যে কোনো মুহূর্তে ডেটাবেস থেকে প্রাপ্ত ডেটার সমগ্র চিত্রকে ওই মুহূর্তে ডেটাবেস ইনস্ট্যান্স বলা হয়। ডেটাবেস ইনস্ট্যান্স কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল, এটা মনে রাখতে হবে। ডেটাবেস স্কিমা, ডেটা সময়ের সঙ্গে সঙ্গে ডেটাবেসের আকৃতি বড় হতে পারে, ডেটার মধ্যে ডেটা ইনসার্ট হতে পারে, কিন্তু ডেটাবেস স্কিমা কিন্তু পরিবর্তনশীল না। ডেটাবেস স্কিমা কিন্তু এক জায়গায় ফিক্স থাকে, কিন্তু ডেটাবেসের যে ইনস্ট্যান্স সেটা পরিবর্তনশীল। কারণ দেখো একটা ডেটাবেসের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে এবং সেই টেবিলগুলোর মধ্যে প্রতি মুহূর্তে কিন্তু ডেটা ইনসার্ট হতে পারে বা ডেটা ডিলিট হতে পারে, তো আপডেট হতে পারে। তো দেখো প্রতি মুহূর্তে কিন্তু এর রূপ পরিবর্তন হয়। এই রূপ পরিবর্তন হয় বলেই ডেটাবেস ইনস্ট্যান্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তো কী বললাম, কোনো এক মুহূর্তে ডেটাবেসের মধ্যে কোনো এক মুহূর্তে টেবিলের মধ্যে দেখো 10টা রেকর্ড আছে এবং সেই মুহূর্তের জন্য ইনস্ট্যান্স সেটা হয়ে গেল, তারপরের মুহূর্তে দেখলো আরও 5টা রেকর্ড ইনসার্ট হয়ে গেল, তারপরে কি ডেটাবেস ইনস্ট্যান্স চেঞ্জ হয়ে গেল। তাই সময়ের সঙ্গে সঙ্গে ডেটাবেস ইনস্ট্যান্স চেঞ্জ হতে পারে। আর কি বলবো, ডেটা ডিকশনারি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ডেটা ডিকশনারি জানতে হবে, যে আমাদের যে আমরা নর্মাল যে ডিকশনারিগুলো দেখেছি সেরকমই কিন্তু ডেটাবেসে একটা ডিকশনারি তৈরি হয়, যার মধ্যে কী থাকতে, ডেটা ডিকশনারি হলো ডিবিএমএসের একটি বিশেষ ফাইল, যেখানে সমস্ত ফাইলের তালিকা, এবার যতগুলো ফাইল আছে তার তালিকা থাকবে, ফিল্ডের নাম থাকবে মানে অ্যাট্রিবিউটের নাম থাকবে, তার ধরন থাকবে, সেটা কী ধরনের ডেটা স্টোর করবে, তার মধ্যে কতগুলো রেকর্ড আছে, এই যাবতীয় ডিটেলস থাকবে, কিন্তু সঞ্চিত থাকবে কার মধ্যে, একটা ডিকশনারির মধ্যে বা একটা ফাইলের মধ্যে। ওই ফাইলটিকে আমরা বলবো ডেটাবেস, ডেটাবেস ডেটা ডিকশনারি, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে ডেটা পাওয়া যায়। তা আমরা যে কোনো সময় ডেটাবেস থেকে ডেটা পাবো কার মাধ্যমে, ডেটা ডিকশনারি থেকে ডেটাগুলো বেরিয়ে আসবে। তাহলে আমরা ডেটাবেস তৈরি করছি, তার মধ্যে টেবিল তৈরি করছি, তারপর টেবিলের মধ্যে আমরা ফিল্ড তৈরি করছি, ফিল্ডের মধ্যে আমরা ডেটা ইনসার্ট করছি, আলটিমেটলি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেটা কোথায় সেভ হয়ে যাচ্ছে, ডেটা ডিকশনারিতে সেভ হয়ে যাচ্ছে, যাতে পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আমরা ফাইলগুলো খুঁজে নিতে পারি। ক্লিয়ার হয়েছে? এটা ডেটা ডিকশনারি আমাদের ডিকশনারির মতোই, আমাদের ডিকশনারির তথ্য সম্পদ থাকে, প্রচুর তথ্য প্রচুর ডেটা থাকে, তেমনি ডেটা ডিকশনারির মধ্যে ডেটাবেসের যাবতীয় জিনিস থাকবে। আর মেটা ডেটা, দেখো মেটা ডেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো মেটা ডেটা হলো ডেটার সম্বন্ধীয় ডেটা। একটা ডেটাকে ডিফাইন করার জন্য আরও কিছু ডেটা লাগে। আমরা দেখেছি ডিকশনারির মধ্যে আমরা কোনো শব্দ খুঁজছি, সেই শব্দকে ডিফাইন করার জন্য আরও কিছু শব্দ লেখা আছে, সেটা ডেটা অ্যাবাউট ডেটা, এটাকে ডেটা অ্যাবাউট ডেটা বলে, বা বাংলাতে বলতে পারি ডেটা। মেটা ডেটা হলো ডেটা সম্বন্ধীয় ডেটা। তো ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। তো ডেটা ডিকশনারিতে সঞ্চিত ডেটাবেস এবং তার মধ্যে থাকা টেবিলগুলির গঠন সম্বন্ধীয় তথ্য সঞ্চিত থাকে। আমি আগেই বললাম ডেটা ডিকশনারির মধ্যে কী থাকে, ডেটা ডিকশনারির মধ্যে ডেটাবেসের মধ্যে বিভিন্ন টেবিল থাকে এবং তার মধ্যে সঞ্চিত ডেটাগুলো সঞ্চয় হয়ে থাকে কার মধ্যে, ডেটা ডিকশনারির মধ্যে। এই গঠন সংক্রান্ত ডেটাগুলিকে মেটা ডেটা বলা হয়। তাহলে এই যে ডেটাগুলো যাচ্ছে, সমস্ত ডেটাগুলো, এই যে টেবিলের মধ্যে যেটা যাচ্ছে, যে রেকর্ডগুলো যাচ্ছে, এগুলো সমস্ত কিন্তু মেটা ডেটা। তাহলে মেটা ডেটা কোথায় সঞ্চিত থাকে, মেটা ডেটা ডেটা ডিকশনারিতে সঞ্চিত থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো ডেটা ডিকশনারি বললাম কি জিনিস, এবং মেটা ডেটা, ডেটা ডিকশনারির মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে মেটা ডেটা। এইগুলো কিন্তু, এই চারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এসে কিউ প্রশ্ন দিতে পারে, তাই আমি তোমাদের এই ভিডিওর মধ্যে সব ক্লিয়ার করে দিলাম।